Ciao, buonasera, mi chiamo Sujon. Come state tutti? আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলে নিই, আমি আগে কমিশন নিয়ে একটা ভিডিও করেছি। সেই ভিডিওটা খুব সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। কারণ সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি আমি বলছি। তো আজকে আমার ডকুমেন্টস থেকে কিভাবে আপনার A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রশ্নগুলো করে, আজকে আমি সেগুলো আমার ডকুমেন্টস দেখে দেখে আমি আপনাদেরকে বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যেভাবে মানে যখন তার কমিশন ওই অনুযায়ী আপনি অফিসে যাবেন, অফিসে গেলে অবশ্যই আপনাকে বাহির থেকে এসে দোবাসী আপনার নাম ধরে ডাকবে, ডাকার পরে আপনাকে ভিতরে নিয়ে যাবে। তো ভিতরে নিলে অনেক সময় আপনার দুইজন জ্যোতিষিয়ান থাকতে পারে বা একজন, বেশিরভাগ সময় এখন একজনই থাকে। তো আপনি ওখানে গিয়ে আপনাকে বসতে বলবে, আপনার দোবাসী এক পাশে বসবে আর আপনার ম্যাজিস্ট্রেট সামনে এক টেবিলের সামনে থাকবে। তো ওনার প্রথম মানে আমরা তো প্রথমে গেলে অবশ্যই বলি চাও কমেস্তাই, এইগুলাও তো বলা লাগে না, বা ভালো লাগলে আপনি বলতেও পারেন। তো আপনার প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করবে, যেমন আপনার নাম কি, এটা হলো প্রথম। তারপরে আপনার বয়স কত, তারপরে আপনার মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, কোন দেশ আপনার, তারপরে আপনার জন্ম তারিখ কত, জন্ম তারিখ কত, তো এটা জিজ্ঞাসা করবে। তারপরে আসবে আপনার পরিচয়, আপনার সরি আপনার শিক্ষা, যেমন আপনি কতটুকু পড়াশোনা করেছেন। তো এটা আপনি যতটুকু পড়াশোনা করছেন সেই অনুযায়ী বলবেন। যেহেতু আমি নিজের লেখা দেখে বলতেছি, তাই আমি নিচের দিকে তাকাই বলতেছি, কিছু মনে করবেন না আপনারা। তারপরে আপনার জিজ্ঞাসা করবে যে আপনার পড়াশোনা কত, এটার পরে আপনার আসবে আপনার যাত্রা, আপনি কোন দেশ থেকে কোন দেশে এসেছেন। তো এখানে আপনার যেভাবে আপনি ওভাবেই বলবেন। যেমন যাত্রার শুরু, আপনি কেন এবং কবে আপনার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো এভাবে আপনি বলবেন যে কবে দেশ ছাড়ছেন বা কী কারণে দেশ ছাড়ছেন। তারপরে পথের বর্ণনা, যেমন আপনি কোন দেশ থেকে কোন দেশ হয়ে আসছেন, তো এখানে ওইটা আপনি উল্লেখ করবেন। তারপরে সময়কাল, কোন দেশে আপনি কতদিন ছিলেন, কত ঘন্টা ছিলেন, টোটাল বৃত্তান্ত বলতে হবে। যেমন আপনি দুবাই হয়ে আসলে বাংলাদেশ থেকে দুবাই আপনি কত ঘন্টা ছিলেন, দুবাই থেকে মিশর কত ঘন্টা ছিলেন, মিশর থেকে আপনি লিবিয়াতে গেছেন, লিবিয়াতে কত ঘন্টা ছিলেন। তারপরে আপনি ভিসা, আপনি কি বৈধ কোনো ভিসা করছেন কি না সেটা জিজ্ঞেস করবে। যে ভিসা যদি হ্যাঁ ভিসা করে এসে থাকেন, ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসা, তাহলে জিজ্ঞেস করবে যে ভিসার ডকুমেন্টস কোথায়, তখন আপনি সেটার অ্যান্সার দিতে হবে। তো অবশ্যই তো আমরা কেউ ডকুমেন্টসের কথা বলি না, আমরা বলি যে হ্যাঁ আমাদের পাসপোর্ট হারিয়ে গেছে, শেষ, এতটুকুই, ভেজাল মুক্ত আর কি। তারপরে আপনি নির্যাতনের কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে আপনার দেশে ফিরে যেতে কেন ভয় পাচ্ছেন, আপনার জীবনের আপনার জীবনের জীবন বিচ্ছিন্ন কেন, আপনার জীবন বিচ্ছিন্ন কেন, তো অনুযায়ী আপনার ভয়ের কারণ আপনাকে বলতে হবে অবশ্যই। তো এখানে ওনারা জিজ্ঞাসা করবে যে আপনার দেশে ফিরে গেলে আপনার জীবনের কি কি ক্ষতি হতে পারে। তারপরে নির্যাতনকারী, কারা আপনাকে বা আপনার পরিবারকে অত্যাচার করছিল বা হুমকি দিয়েছিল, যেমন রাষ্ট্র বা সরকারি বাহিনী, রাজনৈতিক দল, তারপরে স্বতন্ত্র গোষ্ঠী বা জাতিগোষ্ঠী বিরোধীরা, এরকমটা জিজ্ঞেস করবে। তো আপনি যে এরকম মামলা আপনার ওই রকম ধরন অনুযায়ী আপনি অবশ্যই বলবেন। তারপরে বলবে যে নির্দিষ্ট ঘটনা আপনার সাথে ঘটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বা দুইটি ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করুন, কবে, কোথায়, কিভাবে ঘটনাটি ঘটেছিল। তো এটা যদি আপনার সাথে কোনো এরকম ঘটে থাকে তো অবশ্যই সেটার প্রমাণ চাইবে। তারপর আবার প্রমাণ অনুযায়ী আপনার, যেমন প্রমাণ আপনার দাবির সমর্থে কোনো নথি বা প্রমাণ আছে কিনা। যেমন আপনি যদি বলেন যে হ্যাঁ আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটছে, আমি কারো দ্বারা নির্যাতন হয়েছি, কাউ আমাকে মারছে বা কোনো রাজনৈতিক সমস্যা, তো অবশ্যই যদি আপনার রাজনৈতিক মামলা থাকে ওখানে আপনার সেই প্রমাণ দিতে হবে। যেমন পুলিশ রিপোর্ট, হসপিটালের কাগজ, তারপরে আসবে আপনার হুমকির চিঠি, রাজনৈতিক দলের কার্ড, সনদপত্র, হ্যাঁ ইত্যাদি করা আরও। তারপরে জিজ্ঞেস করবে আপনার দেশের দেশের কর্তৃপক্ষের ভূমিকা, আপনি যখন নির্যাতন হয়েছেন তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনার কী ভূমিকা রাখছে, তখন আপনার এইভাবে জিজ্ঞেস করবে আপনি কি আপনার দেশের পুলিশ বা সরকারের কাছে সুরক্ষা চেয়েছিলেন, যদি চেয়ে থাকেন তারা কি বলেছিল, আর যদি না চেয়ে থাকেন কেন চাননি, এটা আপনার অবশ্যই জিজ্ঞেস করবে। যেমন আপনি বাংলাদেশে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার পুলিশের কাছে অবশ্যই আপনার যাওয়া উচিত। তো ওখানে গেলে ওনারা মানে কি আপনাকে আশ্বাস দিছে সেটা অবশ্যই এখানে বলতে হবে, বা যদি না যেয়ে থাকেন কেন যাননি সেটাও অবশ্যই বলতে হবে। তারপর হইলো
যাচাই বা সমাপ্তি, যেমন সাক্ষাৎকারের শেষে কর্তৃপক্ষ আপনার দেওয়া তথ্যের সততা যাচাই করার জন্য কিছু প্রশ্ন এবং প্রতিক্রিয়া দিয়ে শেষ করবে। যেমন যাচাই ও সমাপ্তি, সাক্ষাৎকারের শেষে কর্তৃপক্ষ আপনার দেওয়া তথ্য সততা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করে এবং প্রতিক্রিয়া শেষ করে। আপনার আগের দেওয়া বিবৃতিতে সাথে বর্তমান বক্তব্যের যদি কোনো মিল না থাকে তারা সে বিষয়ে প্রশ্ন করতে পারে। যেমন আপনি প্রথমে একটা গল্প বলছেন, এখন আরেকটা গল্প বলছেন, তো এই দুইটা গল্পের মধ্যে আপনার মিল নাই কেন সেটা অবশ্যই জিজ্ঞেস করবে এবং কি আপনি সেটা তাদেরকে ব্যাখ্যা সহকারে বলতে হবে। তো এটা গেল। তারপরে আপনার গল্পের কোন অংশ আপনি যোগ করতে বা সংশোধন করতে চান কি না, মানে আপনি যে গল্পটা ওনাদেরকে সম্পূর্ণ বলছেন, আমি তো সংক্ষেপে বলছি কারণ আপনাদের গল্পটা অনেক বড় হবে, যেমন অনেকের 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যায়। তো এখানে আপনার রিটার্ন বাংলা দোভাষী আপনার সম্পূর্ণ গল্পটা পড়ে শোনাবে। তো শুনাইলে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার এই জায়গাটায় এতটুকু আমার মানে স্ক্রিপ্টে ওঠে নেই, ওনারা যে বক্তব্যটা কম্পিউটারে আপনি যখন বলবেন ওনারা সাথে সাথে সব কম্পিউটারে টাইপিং করে, তো ওই টাইপিংয়ের মধ্যে আপনি যে বক্তব্যটা বলছেন এমন কোনো ঘটনা আছে কি না যেটা আপনার ওখানে ওঠে নাই, তো অবশ্যই আপনার সেটা বলতে হবে। তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি কমিশনের সদস্যের কাছে কিছু জানার আছে, যেমন আপনার যেই কমিশনের যে ম্যাজিস্ট্রেট ওনার কাছে কিছু জানার আছে কিনা সেটা জিজ্ঞেস করবে। তারপরে তারপর জিজ্ঞেস করে সাক্ষাৎকারটি লেখা হয়েছে বা আপনার পড়ে বা অনুবাদের মাধ্যমে শুনে যাচাই করতে দেওয়া হবে, যেমন আপনার এই সাক্ষাৎকারটি ভুল আছে কিনা এটাই আর কি উনি জিজ্ঞেস করবে যে সমস্ত সাক্ষাৎকারটি আপনার ঠিক আছে কিনা। তারপরে সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন সাক্ষাৎকারটি অবশ্যই একজন নিরপেক্ষ অনুবাদকারীর উপস্থিতিতে হবে, মানে যেটা আমরা দোভাষী বলি সে সম্পূর্ণ নিরপেক্ষ, এটা কারো পক্ষে না, সে শুধু ইতালিয়ান লোক বলবে আর সে সেটাই বাংলা ট্রান্সলেট করে আপনাকে শোনাবে, এই আর কি। তো সাক্ষাৎকারের সময় এবং সৎ থাকা খুবই জরুরি। আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, কোনো যদি প্রশ্ন যেমন আপনার ইতালিয়ান যে ম্যাজিস্ট্রেট উনি বলবে তখন বাংলা দোভাষীর কাছে যদি উনি সঠিকভাবে প্রশ্নটা না বুঝতে পারেন তখন আপনি আবার জিজ্ঞেস করতে পারবেন যে ভাই এই প্রশ্নটা এইভাবে আমি বুঝি না, আপনি আমাকে আবার বুঝাইয়া বলেন। তো এইভাবে আপনি ওনাকে সব বুঝিয়ে বলে সংশোধন করার পরে ওনা আপনাকে রিটার্ন আবার সুন্দর করে পড়ে শোনাবে। শোনানোর পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে আমার সম্পূর্ণ গল্প আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি, আমার যেমন কোনো সমস্যা থাকলে প্রমাণ এগুলা সমস্ত নোট করবে, এমন যাবতীয় সব কিছু এভরিথিং নোট করার পরে আপনার ওখানে প্রত্যেকটা পেজ আপনার যদি 5 পেজ হয়ে থাকে বা 10 পেজ হয়ে থাকে বা 3 পেজ হয়ে থাকে, যেই কয় পেজ হোক প্রত্যেকটা পেজে আপনার সিগনেচার করতে হবে। সিগনেচার করার প্রথমে আপনার সিগনেচার করতে হবে, তারপরে বাংলা দোভাষী সিগনেচার করবে, তারপরে যে ম্যাজিস্ট্রেট থাকে যে জুডিশিয়ান তিনি সিগনেচার করবে। এই সিগনেচার করার পরে আপনার কমিশন সমাপ্তি হবে, তখন আপনি চলে আসতে পারবেন, এই আর কি। তো যাই হোক, পুরো বৃত্তান্ত মানে আমার যেভাবে প্রশ্নগুলো করে এইভাবে আলাপ করতে চেয়েছি, জানি না কীরকম হয়েছে। যদি আপনাদের উপকারও হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।